গল্পের শুরুতেই আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয় যে কিনা ক্লাসের ভিতরেই ঘুমাচ্ছিল। ওর নাম ছিল শাও। তখন শাওয়ের একজন ফ্রেন্ড শাওয়ের কাছে এসেছিল আর ওকে বলে তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি এখনো কেন ঘুমাচ্ছ? ক্লাস তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। শাও বলে আমাকে আর একটু ঘুমাতে দাও, একটু পরে আমি উঠে পড়বো। শাওয়ের ফ্রেন্ড বলে তুমি কি ভুলে গিয়েছো আজকে তোমার আইরিশ কোম্পানিতে জবের ইন্টারভিউ রয়েছে, তুমি যদি সময় মতো না যাও তাহলে ওখানে ইন্টারভিউটা কে দেবে? যখনই ও কোম্পানির নাম শুনতে পেয়েছিল তাড়াতাড়ি করে উঠে পড়ে আর বলে তুমি আমাকে এত পরে কেন বলছো, আমাকে এক্ষুনি যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কারণ শাওয়ের ইচ্ছা ছিল সে আইরিশ কোম্পানিতে জব করবে। এই কারণে ওর ফ্রেন্ডকে এখানে বাই বলে তাড়াতাড়ি করে বাইরে আসে। তাড়াতাড়ি করে এখানে নিজের সাইকেলটি নিয়েছিল আর এইটা দিয়েই কোম্পানিতে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় ও সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন শাওয়ের মা শাওকে ফোন করেছিল আর শাওকে বলছিল যে আজকে তোমার ব্লাইন্ড ডেট রয়েছে। আর শাওকে অনেকগুলো ছেলের কথা বলছিল। শাওকে বলছিল এতগুলো ছেলের ভিতরে তুমি আজকে কাকে বেছে নেবে এইটা বলো। এখানে শাওকে অনেকগুলো অপশনও দিচ্ছিল। শাও ব্লাইন্ড ডেটে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর মা বলে তোমাকে তো ব্লাইন্ড ডেটে যেতেই হবে আর তাড়াতাড়ি বলো তুমি এতগুলো ছেলের ভিতরে কার সাথে আজকে ব্লাইন্ড ডেটে যাচ্ছ। অন্যদিকে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, নাম ছিল মিস্টার ফু। আর মিস্টার ফু আইরিশ কোম্পানির প্রেসিডেন্ট ছিল। এখানে কিছুটা রেগেও ছিল, বলছিল যারা যারা আজকে ইন্টারভিউ দিতে লেট করে আসবে তাদেরকে যেন ভিতরে ঢুকতে দেওয়া না হয়, তাদের এমনিতেও কোনো জব হবে না। আর এরপরে এখান থেকে নিজেও বাহিরে গিয়েছিল অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য। এরপরে আবার শাওকে দেখানো হয় যেখানে শাওয়ের মা এখনো শাওয়ের সাথে কথা বলছিল আর শাও ভালো করেই জানতো তাকে তো যে কোনো একটি বেছে নিতেই হবে। এই কারণে ও তাড়াতাড়ি করে একটি ছেলেকে বেছে নিয়েছিল আর ফোনটি রেখে দেয়। তাড়াতাড়ি করে কোম্পানির দিকে ওর সাইকেলটি অনেকটাই বেশি স্পিডে চালিয়ে আসছিল আর বাইরে তখন ফুও ছিল। এখানে ওর সাইকেলটি স্লিপ কেটে গিয়েছিল যার কারণে শাওয়ের সাইকেলটি অন্য সাইডে পড়েছিল আর শাও একদম পুরো উড়ে সেখানে মিস্টার ফুয়ের উপরেই পড়ে গিয়েছিল। মিস্টার ফু এতে করে অনেক বেশি ব্যথা পেয়েছিল আর এখানে এমন ভাবে দেখতে থাকে শাওকে মনে হচ্ছিল মিস্টার ফুয়ের উপরে কোনো ময়লা আবর্জনার বস্তা পড়েছে। এরপর এখানে শাওকে ওর ওপর থেকে উঠতে বলেছিল। এখানে সবাই শাওকে বকা দিচ্ছিল। শাও ওদেরকে সরি বলে আর এটাও বলেছিল আমি আসলে তাড়াতাড়ি কোম্পানিতে আছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। এই লোকটি তখন বলে শাওকে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো আর তুমি এখন প্রেসিডেন্টকেই ফেলে দিয়েছো, তাহলে তুমি কিভাবে এখানে সিলেক্ট হতে পারবে? তাড়াতাড়ি প্রেসিডেন্টকে সরি বলো। শাও তখন অনেকবার মিস্টার ফুকে সরি বলে, কিন্তু এরপরও মিস্টার ফু আর তার দিকে ফিরেও তাকায় না, কারের ভিতরে উঠে পড়েছিল। আর কারের ভিতরে ওঠার পর দেখা যায় মিস্টার ফু অনেকটাই ব্যথা পেয়েছিল তাই অন্যরকম করতে শুরু করে। এরপরে শাও ওখান থেকে এসেছিল ব্লাইন্ড ডেটের ছেলেটির সাথে দেখা করার জন্য। ইন্টারভিউ তো দিতে পারেনি, কিন্তু এরপরও এখানে বাধ্য হয়ে আসতে হয়েছে ওর মায়ের কথা রাখার জন্য। এখানে আসার পর ও যে ব্লাইন্ড ডেটের ছেলের সাথে দেখা করতে এসেছিল ওই ছেলেটিকে দেখতে পায়। এই সেম রেস্টুরেন্টে মিস্টার ফুও এসেছিল, এখানে দেখতে পেয়েছিল শাওকে তাই শাওয়ের দিকেই তাকিয়েছিল। মিস্টার ফু এখানে একটি মেয়ের সাথে ছিল, নিজেও বাধ্য হয়ে ব্লাইন্ড ডেটে এসেছিল। এখানে শাও এই ছেলেটির সাথে কিছুতেই তো আর ডেট করবে না, তাই ছেলেটিকে এমন এমন সব কথা বলছিল যেগুলো শোনার পর ছেলেটি অনেকটাই ভয় পেয়ে যায় আর নিজে থেকে এখানে শাওকে মানা করে দিয়ে চলে গিয়েছিল। শাও এতে করে মহা খুশি হয়ে গিয়েছিল যে ওর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। কিন্তু শাও তখনই এই রেস্টুরেন্টে আবার ওর নিজের মাকেই দেখতে পায়। ওর মা এটাই দেখতে এসেছিল যে নিজের মেয়ে কিভাবে এখানে ব্লাইন্ড ডেটের ছেলেটির সাথে দেখা করছে বা কথা বলছে এইসব কিছু। এদিকে মিস্টার ফ্লুয়ের কাছে এই মেয়েটিকে একদমই ভালো লাগে না, চাচ্ছিল এই মেয়েটিকে মানা করে দিতে, কিন্তু এটা করতেও পারছিল না। তাই মেয়েটির কাছ থেকে বাঁচার জন্য একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়েছিল আর কাউকে ফোন করে বলছিল এখানে এসে যেন তাকে বাঁচিয়ে নেয়। তখনই হঠাৎ করে তার সাথে আবারও শাওয়ের ধাক্কা লেগে যায়। শাও এখানে তার মায়ের কাছ থেকে লুকানোর জন্য এসেছিল। শাও যখন দেখতে পেয়েছিল এইটা তো প্রেসিডেন্ট, তাই প্রেসিডেন্টকে সরি বলে। এরপরে জিজ্ঞাসা করে যে আপনি এখানে কেন এসেছেন? এখানে মিস্টার ফু বলে, ফু শাওকে বলে তুমি এখানে কি করতে এসেছো আর তুমি কি আবারও এখানে আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছো? দুজনে এই বিষয়টি নিয়ে এখানে কথা কাটাকাটি করছিল। তখনই ওই মেয়েটি আসে যে কিনা ফুয়ের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল আর মেয়েটিকে দেখার পর ফু এখানে ইচ্ছা করে শাওকে নিজের কিছুটা ক্লোজে নিয়েছিল আর মেয়েটি এটা দেখার পর রেগে এখান থেকে চলে যায়। ফু
ফু এতে খুশি হয়েছিল, কিন্তু তখনই এখানে আবার শাওয়ের মা এসেছিল। দুজনকে একসাথে দেখতে পায়, বলছিল এই ছেলেটিকে, আর তুমি কি এর সাথে ব্লাইন্ড ডেটে এসেছো? এখানে শাওর মাকে বলে যে হ্যাঁ, এই ছেলেটি হচ্ছে আমার বয়ফ্রেন্ড আর আমি এর সাথে ব্লাইন্ড ডেটে এসেছি। এমনকি ও তো এখানে ফুকে জড়িয়েও ধরেছিল। আর এখানে শাওর মা অনেক খুশি হয়েছিল যে তার মেয়ে ফাইনালি কোনো ছেলেকে পছন্দ করেছে। বলছিল আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা দুজনে ভালোভাবে আজকের এই ডেটটি এনজয় করো। এখানে শাও বলে আমিও তোমার সাথে বাড়িতে ফিরে যাই। শাওয়ের মা বলে তোমার আসার কোনো দরকার নেই, তুমি যদি আজ রাত বাড়িতে না আসো এই তো আমার কোনো কিছুই হবে না, তুমি এখানেই থাকো। ফু তখন শাওকে খোঁচা দিয়ে বলে তুমি যেরকম তোমার সাইকেলটি অনেকটাই বেশি স্পিডে চালাতে পারো, সেই রকম তোমার মাও অনেকটাই বেশি স্পিডে দৌড়াতে পারে, যেমনটি এখন দেখছো কত তাড়াতাড়ি এখান থেকে চলে গিয়েছে। যা শুনে শাও প্রথমে অনেকটাই রেগে গিয়েছিল, কিন্তু এরপরে বলে এইসব কথা বাদ দাও, আমি তোমাকে না বলি তোমাকে আমার বয়ফ্রেন্ড বানিয়েছি, তাই সরি। ফু তখন ওকে নিজের একটি কার্ড বের করে দিয়েছিল, বলছিল তুমি চাইলে কাল আবারও আমার কোম্পানিতে এসে ইন্টারভিউ দিতে পারো। ও চলে যাওয়ার পর শাও এই কার্ডটি দেখে আর মনে মনে এইটাই বলছিল তাহলে আমার ভাগ্য কি এখন খুলে যাচ্ছে? আমি তো চাচ্ছিলাম আইরিশ কোম্পানি দিয়ে জব করব, আর এখন দেখছি আমার কাছে আরও একটি চান্স রয়েছে। যাই হোক, এর পরের দিনের সিন দেখানো হয়। আজকে শাও অনেকটাই বেশি তাড়াতাড়ি করে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছিল আর অনেক বেশি খুশি হচ্ছিল, ফাইনালি ও আইরিশ কোম্পানিতে জব করতে পারবে। ভিতরে আমরা ফুকে দেখতে পাই, আজকে ওর কাছে একটি মেয়ে এসেছিল। এই মেয়েটি এখানে ফুকে বলছিল আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব। ফু ওকে পাত্তা দিচ্ছিল না, কিন্তু এরপরেও মেয়েটি এখান থেকে যেতে রাজি ছিল না। তখনই ভিতরে এসেছিল শাও। শাওকে দেখার পর ফু অনেকটাই খুশি হয়েছিল আর বলছিল তুমি এসে গিয়েছো। মেয়েটি বলে এই মেয়েটিকে, তুমি একে দেখে এত বেশি খুশি কেন হয়েছো? এখানে ফু তখন শাওয়ের কাছে গিয়েছিল। মেয়েটি বলে তাড়াতাড়ি বলো তোমাদের দুজনের সম্পর্ক কি? শাও এইসব কিছুর কোনো কিছুই বুঝতে পারে না, আর এখানে ফু তখন শাওয়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে ওকে কিছু বলতে বলছিল, কিন্তু শাও এখানে কিছুই বুঝতে পারে না যে ফু ওকে এমন কি বলছে ইশারা করে, নাকি ফু ওর কাছ থেকে সাহায্য চাইছে। ও কোনো কিছুই বলছিল না, চুপ করে দাঁড়িয়ে থাকে, যার কারণে বাধ্য হয়ে ফুই তখন বলে দেয় এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড, তুমি তো এখন ভালো করে শুনতে পারলে, তাই এখান থেকে চলে যাও। মেয়েটি বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো? আর শাও এখানে ফুয়ের কথা মতন শুধু মাথা নাড়িয়ে যাচ্ছিল, তাই মেয়েটি রেগে এখান থেকে চলে যায়। তখন আবার শাও ফুকে বলে আমার অ্যাক্টিং কেমন হয়েছে, এখন বলো আমাকে কি এখানে তুমি জব দেবে? ফু হেসে বলে তুমি আসলে অনেকটাই বেশি বোকা। তখন শাও ভালো করেই বুঝতে পেরেছিল যে এখানে তাকে কোনো জবের ইন্টারভিউর জন্য আসতে বলেনি ফু, বরং ফু তো নিজেই সব ব্লাইন্ড ডেটগুলো নষ্ট করার জন্য এখানে শাওকে আসতে বলেছিল। নিজেই তখন মনে মনে বলতে থাকে আমি কত বেশি বোকা, আমি ভেবেছিলাম যে আমাকে এখানে আজকে জবের ইন্টারভিউয়ের জন্য আসতে বলেছে, কিন্তু এ তো দেখছি আমাকে নিজের সুবিধার জন্যই ব্যবহার করছে। কিন্তু আমারও কোনো ইচ্ছা নেই রিচ ফ্যামিলিদের সাথে কাজ করার, এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু ফু ওকে একদমই যেতে দেয় না, ওকে নিজের কাছে নিয়েছিল। এরপরে বলে তুমি তো এখানে এসেছিলে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য, তুমি তো এই কোম্পানিতেই জব করতে চাও, তাহলে কেন চলে যাচ্ছ? শাও বলে আমি এখানে জব করতে চেয়েছিলাম, কিন্তু রিচ ফ্যামিলির ভিতরে ঢুকতে চাইনি, আর তুমি যেভাবে আমাকে ব্যবহার করছো এর কারণে তো আমি রিচ ফ্যামিলিদের ভিতরে পড়ে যাব আর তারা আমাকে মেরে ফেলবে, তাই আমি মরতে চাই না। ফু বলে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে যাও, আমি তোমাকে 50,000 প্রতি মাসে দেব, কিন্তু এরপরও শাও মানা করে দিচ্ছিল। ও বলে আমার কোনো দরকার নেই, আবারও চলে যেতে নিচ্ছিল। ফু বলে তুমি এত বেশি তাড়াহুড়ো কেন করছো, আগে আমার পুরো কথা শোনো, তুমি যদি এখানে সত্যি আমার পার্সোনাল সেক্রেটারি হয়ে কাজ করো তাহলে আমি তোমাকে প্রতি মাসে 5 লাখ করে দেব। 5 লাখের কথা শোনার পর শাও ফিরে তাকিয়েছিল, কারণ এটা তো অনেক বেশি টাকা ছিল, তাই এখানে ফুয়ের হয়ে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন শাও অনেকটাই বেশি সুন্দরভাবে সেজে গুজে কোম্পানিতে চলে এসেছিল, আর এখানে প্রথমে আসার পর ও ফুয়ের সাথে দেখা করে। ফু যখন শাওকে দেখতে পেয়েছিল এক নজরে শাওয়ের দিকে তাকিয়ে থাকে, শাওকে দেখতে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছিল। শাও বলে এরকম ভাবে দেখার কোনো কিছুই নেই, আমি আজকে এখানে প্রথম এসেছি তাই দেখতে এরকম দেখাচ্ছে, এর থেকে বেশি কিছুই না। ফু তখন ওকে কিছু ফাইল দিয়ে বলেছিল এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো। পরে আমরা এদের সবাইকে একটি মিটিংয়ে দেখতে পাই, যেখানে সবাই অনেকটাই বেশি চিন্তিত ছিল, কারণ এরা নতুন একটি পারফিউম লঞ্চ করেছে, কিন্তু ওইটা মার্কেটে সেরকম ভাবে চলছিল না, তাই এখানে সবাই চিন্তিত। আর এখানে ফু বলে শাওকে যে তুমি বলো আমরা কি করতে পারি। শাও তখন ওই পারফিউমের স্মেল নিয়েছিল, এরপরে বলে আমার কাছে তো এটা বেশ ভালো লেগেছে,
আমার মনে হয় আমাদের এটা বন্ধ করা উচিত না, এটা চালিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে বাকি সব শেয়ার হোল্ডাররা শাওয়ের কথায় একমত হচ্ছিল না, তারা চাচ্ছিল এটা বন্ধ করে দিতে। কিন্তু দেখা যায় এখানে ফু তো সবার কথা একদমই শোনে না, শুধুমাত্র শাওয়ের কথাই শুনেছিল আর এটাকে বন্ধ করে দেয় না। এরপরে রাতে শাওকে বাড়িতে ড্রপ করতে আসে। এখানে শাও যখন কারের ভিতর থেকে বের হয়েছিল তখন ওপর থেকে শাওয়ের মা শাওকে এরকম ভাবে দেখতে পেয়েছিল। শাও বলে ফুকে, আজ আমার জন্য তোমার এত বড় এটি লস হয়েছে, সবাই অনেকটাই বেশি রেগে আছে, তুমি কেন ওইটা বন্ধ করে দিলে না? ফু শাওকে বলল, তোমাকে এইটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই তুমি বাড়িতে যাও, আর কোম্পানিতে যা হবে ওই সব কিছু আমি দেখে নেব। শাও তখন ফুকে বাই বলে ভিতরে এসেছিল, যেখানে ভিতরে ওর মা তখন একটি ঝাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছিল আর ওকে বলছিল যে নিচে যে ছেলেটি ছিল ওটা কে ছিল। শাওকে অনেক বেশি মারধরও করে। শাও এত বেশি মার খাওয়ার পরেও মিথ্যে কথা বলে, ও বলছিল ও তো আমার বসের অ্যাসিস্ট্যান্ট ছিল, আমাকে ড্রপ করার জন্য এখানে এসেছিল। এইটা শোনার পর মা তখন শান্ত হয়েছিল। এরপরে বলছিল, এইটা বলো যে তোমার আর ফু তোমাদের দুজনের সম্পর্কটা এখন কি রকম অবস্থায় রয়েছে, তোমরা এটা কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছো? মানে আমি বলতে চাচ্ছি তোমরা দুজনে কি কিস করেছো না এখনো কিস করোনি? তখন শাওর মাকে থামতে বলে আর বলে, তুমি এসব কি জিজ্ঞাসা করছো, এইসব বলা বন্ধ করো। পরের দিন কোম্পানির সিন দেখানো হয় যেখানে ফু কাজ করছিল আর ফুয়ের সামানেই শাও এখানে ঘুমিয়েছিল। বেচারি কাল রাতে বাড়িতে অনেক মার খেয়েছে, তাই হয়তো এখানে এসে ঘুমাচ্ছে। আর এখানে ফু অনেক চেষ্টা করে তার ঘুম ভাঙানোর, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। একটু পরে শাও নিজে থেকেই উঠে পড়ে। ফু বলে, আমার মনে হয় আজ তোমার শরীরটা ভালো নেই, তাহলে তুমি বাড়িতে চলে যাও, কাজ করতে হবে না। শাও বলে, আমি একদমই ঠিক আছি। এরপরও ফু বলছিল, যদি তোমার শরীর খারাপ লাগে তাহলে আমাকে বলো, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। শাও এরপরও মানা করছিল। ফু তাকে অনেক বেশি জোর করে আর তাকে আজকের জন্য ছুটি দিয়েছিল। আর ছুটি পাওয়ার পর শাও খুশি হয়ে তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে চলে যায়। কিন্তু আমরা সন্ধ্যায় দেখতে পাই শাও তো বাড়িতে ছিল না, বরং ওর সব ফ্রেন্ডদের সাথে একটি বারে এসেছিল। এখানে সবাই মিলে এনজয় করছিল। শাও অনেক বেশি ড্রিঙ্কও করে নিয়েছিল। এখানে আমরা শাওয়ের একজন ফ্রেন্ডকে দেখতে পাই, এর নাম ছিল লু। আর লু কিন্তু শাওকে অনেক আগে থেকেই লাইক করতো। আর আজকে এখানে শাওয়ের জন্য একটি পেন্টিং নিয়ে এসেছিল, শাওকে এটা দিয়েছিল। শাও পেন্টিং পাওয়ার পর খুশি হয়েছিল, ও এটা সবাইকে দেখাতে চাচ্ছিল। তখন লু বলে, আরে এটা সেরকম কোনো কিছুই না, তাই এটা সবাইকে দেখাতে হবে না। এমনকি আবারও ওটা শাওয়ের কাছ থেকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছিল। শাও এখানে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই ও এখানে বলছিল, আমার তো আইরিশ কোম্পানিতে জব হয়ে গিয়েছে আর ওখানে আমি প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি হিসেবে জব করি, আমাকে 5 লাখ টাকা প্রতি মাসে দেবে। যা জানতে পেরে লু অবাক হয়ে গিয়েছিল, কারণ একজন শুধুমাত্র সেক্রেটারি এত বেশি স্যালারি কোন বস দেয়। এখানে যেহেতু সে অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই দেখা যায় শাওর ফ্রেন্ডও শাওকে ভালোভাবে নিয়ে যেতে পারছিল না। বাইরে আমরা ফুকে দেখতে পাই, ও এখানেই নিজের কার নিয়ে অপেক্ষা করছিল কখন শাও বাইরে আসবে। শাওকে ফলো করতে করতে এখানে এসেছিল। যখন দেখতে পাই শাও অনেকটাই বেশি ড্রিঙ্ক করে নিয়েছে, তখন ও বাইরে এসেছিল। এখানে শাওর ফ্রেন্ডকে বলে, তুমি চলে যাও, আমি শাওকে বাড়িতে নিয়ে যাব। এরপরে শাওকে কোলে উঠিয়ে ওখান থেকে নিয়ে যায়, যেটা দূর থেকে লু দেখতে পায়। ওর কাছে একদমই ভালো লাগে না। পরের দিন সকালের সিন দেখানো হয়, শাওর ঘুম ভেঙে গেলে ও তো নিজের রুম থেকে বাইরে এসেছিল আর ওর কাল রাতের কোনো কথাগুলোই মনে ছিল না। তখন ওর মা বলছিল, আমি অনেক বেশি খুশি হয়েছি যে তুমি ফুয়ের মতন একটি ভালো বয়ফ্রেন্ড পেয়েছো। যেটা শোনার পরে শাও অবাক হয়ে যায় যে ও আবার কি করেছে। বলে, তোমার কি মনে নেই কাল রাতে তো ওই তোমাকে বাড়ি পর্যন্ত রেখে দিয়েছে, আর দেখো ও তোমার কত বেশি কেয়ার করছে। শাহ বলে, কাল রাতে ও আমাকে বাড়িতে নিয়ে এসেছিল, আমার কোনো কিছু মনে নেই। ওর মা বলেছিল, অনেকদিন হয়ে যাচ্ছে তুমি কিন্তু আমাকে ফুয়ের সাথে দেখা করাচ্ছ না, তাই তুমি আমাকে ফুয়ের সাথে দেখা করাবে আর ওকে তুমি আমাদের সাথে ডিনার করার জন্য ইনভাইট করবে। শাহ বলে, ও আসতে পারবে না, অনেকটাই বেশি বিজি রয়েছে এই কারণে। যে কথাটি শোনার পর শাহের মা শাহকে মারার জন্য আবারও ওর পিছনেই দৌড়াতে থাকে। এতে করে নিজেই ব্যথা পেয়েছিল, যার কারণে শাহ পরে ওর মাকে নিয়ে হসপিটালে এসেছিল। এখানে আসার পর একটু সুস্থ হয়েছিল। এরপরই আবার বলতে থাকে শাহকে যে এখনো কেন তোমার বয়ফ্রেন্ড আমাকে এখানে দেখতে আসেনি। শাহ ওর মাকে আবারও মিথ্যে কথা বলে, অনেকটাই বেশি বিজি রয়েছে এই কারণেই দেখতে আসতে পারেনি, আর তুমি তো এখন সুস্থ হয়ে গিয়েছো। মা বলে, ও যদি আমাকে এখানে দেখতে আসে তাহলে কিন্তু আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, এখনো আমি পুরোপুরি সুস্থ হয়ে যাইনি। অন্যদিকে কোম্পানিতে আজকেও ফুয়ের সাথে এখানে ফেই দেখা করতে এসেছিল। যেহেতু ফু ওর কোনো কথা শুনছিল
পারছিল না তাই নিজের আন্টিকে নিয়ে এসেছিল, কারণ ফেইফের আন্টি আর ফু তারা দুজনে আসলে একসাথে কাজ করতো। এখানে নিয়ে এসেছিল এই কারণে যাতে করে আন্টি ভালো করে বোঝাতে পারে ফুকে, আর ফু ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ফু বলে, আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন ভিতরে আবার শাও এসেছিল। এখানে শাওকে দেখার পর ফেই অনেকটাই রেগে যায়। ফু এদেরকে আবারও সবকিছু বিশ্বাস করানোর জন্য গিয়েছিল শাওয়ের কাছে। শাওকে কোনো কিছু না বলে হঠাৎ করে ওকে কিস করে দেয়। শাও কোনো কিছু বলতে নিলে আবার শাওয়ের মুখটাই বন্ধ করে দিয়েছিল। আন্টি এটা দেখার পর অনেক রেগে যায় আর ফুকে বলে, তুমি ভালো করেই জানো তুমি এখানে আমার সামনে কি করেছো, তাই আশা করবো তুমি এটা মনে রাখবে যে নেক্সট টাইম থেকে আমি আর তোমার সাথে কোনো কাজ করব না। আর ফেই ওই সিনটা দেখার পর অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। এরপরে ভিতর থেকে সবাই চলে যাওয়ার পর এখানে ফু ওকে সরি বলে, তোমাকে না বলে আমি হঠাৎ করে তোমাকে কিস করেছি এই কারণে। শাও বলে, তুমি তো সবসময় শুধু তোমার নিজের বিপদের সময় আমাকে ইউজ করো, যেরকমটা তুমি আজ করেছো। তখন ফু ওকে কিছু একটা বলতে নিচ্ছিল, এর আগে শাওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। ফু এই থাপ্পড়ে কোনো কিছু বুঝে উঠতেই পারছিল না। এর আগে আবার হঠাৎ করে শাও নিজে থেকে ওকে আরো একটি কিস করেছিল। এতে করে ফু আরো বেশি শকড হয়ে দাঁড়িয়ে থাকে। শাও ফুকে বলে, আমার মা তোমার সাথে দেখা করতে চেয়েছে, তাই তুমি আমার মায়ের সাথে দেখা করতে যাবে। আর ফুও যেতে রাজি হয়েছিল। অন্যদিকে লু তখন শাওর ফ্রেন্ডের সাথে দেখা করেছিল। ওর কাছ থেকে শাও আর ফু দুজনের সম্পর্কটা সম্পর্কে ভালোভাবে জানতে চাচ্ছিল। এখানে ওর ফ্রেন্ড বলে, আমার যতটুকু মনে হয় যে এইখানে ওদের ভিতরে সেরকম কোনো সম্পর্কই নেই। শাও ওর মায়ের কাছ থেকে বাঁচার জন্যই ওর বস ফুকে বয়ফ্রেন্ড বানিয়েছে, যাতে করে ওকে আর ব্লাইন্ড ডেটে যেতে না হয়। অন্যদিকে তখন শাওকে দেখতে পায় যে এখানে ও ফুকে সাথে করে নিয়ে এসেছিল ওর মায়ের সাথে দেখা করানোর জন্য। আর এটা যখন ওর মা জানতে পেরেছিল তখন তাড়াতাড়ি আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে, যাতে করে ওরা এসে সবাই মনে করে যে অনেকটাই বেশি অসুস্থ রয়েছে। এরপরে ভিতরে যখন এখানে ফুকে দেখতে পেয়েছিল অনেকটাই খুশি হয়েছিল আর জিজ্ঞাসা করে যে ফুকে তুমি কোনো কিছু খেতে দাও। আর শাও রেগে ফুয়ের মুখে তখন একটা আপেল ঢুকিয়ে দিয়েছিল। ওর মা বলে, তুমি এটা কি রকম ব্যবহার করছো নিজের বয়ফ্রেন্ডের সাথে, ভালো ব্যবহার করো। এই সব কিছু দেখার পর এখানে ফু মনে মনে এইটাই বলছিল, কবে যে আমি এই সব অ্যাক্টিং এর ভিতর থেকে বের হতে পারবো কে জানে। শাওয়ের মা ফুকে আরো কিছু বলতে চাচ্ছিল আর এটা শাও ভালো করে জানতো কি বলবে, তাই এখান থেকে জোর করে ফুকে নিয়ে বাইরে চলে আসে। এর পরের সিনে আমরা শাওকে ওর ফ্রেন্ড লুয়ের সাথে দেখতে পাই। এখানে লু যে শাওকে একটি পেন্টিং দিয়েছিল ওইটা আবারও শাওকে দেয়, যেখানে শাওয়েরই একটি ছবি ছিল যেটা ও নিজের হাতে এখানে আঁকিয়েছে। শাও এটা পেয়ে অনেক খুশি হয়েছিল। লু বলে, আমি তোমার আর শাওয়ের সম্পর্কে সবকিছুই জানি, যে তোমরা দুজনে আসলে ডেট করছো না। শাও বলে যে হ্যাঁ, আমাদের ভিতরে সেরকম কোনো কিছুই নেই, ও তো আমাকে লাইকও করে না আর আমি ওকে লাইক করি না, আমরা দুজনে শুধুমাত্র কন্টাক্টে রয়েছি, যাতে করে আমার মা আমাকে জোর করে ব্লাইন্ড ডেটে পাঠাতে না পারে এই কারণে। আর এখানে লুকে বলেছিল, তুমি কি আমাকে একটি সাহায্য করতে পারবে? লু ওকে সাহায্য করতে রাজি হয়েছিল। পরের দিন আমরা কোম্পানিতে আবারও একটি মিটিং দেখতে পাই। শাও এখানে নিজের সব কথাগুলো সব শেয়ার হোল্ডারদেরকে অনেকটাই বেশি ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছিল, তাই সবাই রাজি হয়ে যায়। আর আমরা জানতে পারি যে এই সব কিছু আসলে লুই তাকে বলতে বলেছিল। লু তাকে বলে দিয়েছিল যে কিভাবে সে ওখানে নিজের কথাগুলো বলবে। এরপরে শাও যখন ওখান থেকে বাইরে আসছিল তখন ফুকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো তোমাকে এগুলো কে শিখিয়ে দিয়েছে, কারণ আমি জানি তোমার মাথা থেকে কখনো এরকম কথাগুলো বের হবে না। শাও বলে, এই সব কিছু আমার একজন ফ্রেন্ড আমাকে শিখিয়ে দিয়েছে, ও আমাকে অনেকটাই বেশি সাপোর্ট করেছে, তাই তো আমি এরকম ভাবে সবকিছু বলতে পেরেছি। তখন শাওয়ের কাছে হসপিটাল থেকে ফোন এসেছিল, ওকে জানানো হয় তোমার মায়ের অবস্থা অনেকটাই বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি দেখা করতে আসো। শাও তখন দৌড়ে হসপিটালে চলে এসেছিল, যেখানে ওর মা কান্না করে বলছিল, আমার এখন অনেকটাই বেশি বয়স হয়ে গিয়েছে, কখন মারা যাবো কে জানে, তাই আমি চাই তুমি তাড়াতাড়ি এই ফুকে বিয়ে করে নাও, কারণ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে তুমি তো একা পড়ে যাবে, তাই আমি চাচ্ছি তাড়াতাড়ি ফুকে বিয়ে করে নাও, তাহলে তোমাকে আর একা থাকতে হবে না। এখানে এমন ভাবে ওর মা কান্নাকাটি করছিল যার কারণে এখানে শাওয়ার ওর মাকে কিছুই বলতে পারে না। ও বলে, ঠিক আছে তুমি যা চাও আমি তাই করবো।
পরে শাও এই কথাগুলো এসে ফুকে বলেছিল। ফু এইটা জানার পর প্রথমে ও মানা করে দেয়, এরকম কোনো কিছুই করবে না। যখন শাওকে বলেছিল আমরা দুজনে ফেক বিয়ে করে নেব, এতে করে আমার মা আর কিছুই বলবে না, তখন এখানে অনেকবার বলার কারণে ফু রাজি হয়েছিল। কিন্তু ও বলে আমারও কিছু শর্ত রয়েছে, যেখানে লেখা ছিল এরা দুজনে যদি বিয়ে করে তাহলে শাওকে ফুয়ের বাড়িতেই থাকতে হবে, আর তারা দুজনে শুধুমাত্র এক বেডে ঘুমাবে না, আর বাকি সবগুলো একদম তারা রিয়েল কাপলের মতনই অ্যাক্টিং করবে, যাতে করে তাদের এটা কেউ বুঝতে না পারে। আর এটাও বলেছিল শাওকে আমরা দুজনে যে বিয়ে করব এই কথাটি তুমি কাউকেই বলবে না। অন্যদিকে শাওয়ের মাকে হসপিটালে দেখতে পাই, এখানে আমরা জানতে পারি ওনার আসলে কোনো কিছুই হয়নি, শুধুমাত্র অ্যাক্টিং করছিল অসুস্থ হওয়ার, যা ছিল যেন শাওকে এখানে তাড়াতাড়ি বিয়ে দিতে পারে এই কারণে। পরের সিনে তারা দুজনে বিয়ে করে নিয়েছিল, আর একটি ছবি পাঠিয়ে দেয় এখানে শাওয়ের মায়ের কাছে, যেটা দেখে অনেক খুশি হয়েছিল যে ফাইনালি তার মেয়ে বিয়ে করে নিয়েছে। আর এরপরই আবার ফু শাওকে ওর নিজের বাড়িতে নিয়ে এসেছিল, যেখানে শাও একদম পুরো সব জিনিসপত্র নিয়ে এসেছিল। আর এখানে এমন কিছু জিনিস নিয়ে এসেছিল যেগুলো দেখার পর ফু বলে তুমি এগুলো কেন নিয়ে এসেছো? শাও বলে আমি এগুলো এই কারণেই নিয়ে এসেছি যাতে করে তুমি আমার কাছে না আসতে পারো। রাতে দুজনে গিয়েছিল একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য, আর একটু পরে দেখতে পাই শাও তো এখানে লুকেও আসতে বলেছিল। লু আসার পর শাও এখান থেকে উঠে চলে গিয়েছিল, বলছিল লু ফুকে যে তুমি শাওয়ের কাছ থেকে দূরে থাকবে। ফু বলে তুমি আমাকে এইসব কথাগুলো কেন বলছো? এখানে লু বলে আমি এই কারণেই বলছি কারণ তুমি জানো না ভালোবাসার ফিলিংস কিরকম, তাই তোমার জন্য এটাই ভালো হবে শাওয়ের কাছ থেকে দূরে থাকো। এই কথাগুলো শোনার পর এখানে ফু অনেকটাই রেগে গিয়েছিল। যখন এখানে শাও এসেছিল ও শাওকে নিয়ে এখান থেকে চলে যায়, এমনকি বাড়িতে আসার পর ও আর এইসব কথাগুলো শাওকে বলে না। শাও জিজ্ঞাসা করে তোমার কিছু হয়েছে আমাকে বলতে পারো। ফু এরপরেও শাওকে কিছুই বলছিল না, আর এটাই বলছিল তুমি রেস্ট নাও, কাল আমাদেরকে কোম্পানিতে যেতে হবে। এরপরে ফেইকে দেখানো হয় এখনও চাচ্ছিল ফুকে বিয়ে করবে, এই কারণে ফুয়ের সৎ মায়ের সাথে দেখা করেছিল আর ওনাকে সবকিছু বলেছিল। এইটাও বলেছিল যদি ফু আমাকে বিয়ে করে তাহলে আপনাদের বিজনেসের অনেক বেশি লাভ হবে। কিন্তু ওখান থেকে নিজের বাড়িতে আসার পর এখানে ফু আর শাও দুজনের বিয়ের ছবি দেখতে পেয়ে অনেক রেগে গিয়েছিল। এরপরে রাতের সিন দেখানো হয় যেখানে শাও আজকে ওর সব ফ্রেন্ডের সাথে এসেছিল পার্টি করার জন্য। অন্যদিকে ফু বারবার শাওকে ফোন করছিল, কিন্তু এখানে শাও তো ফোনটি ধরছিলই না, যার কারণে ফুয়ের অনেক বেশি চিন্তা হতে থাকে। একটু পরে দেখতে পায় অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় হোটেল থেকে বাইরে এসেছে। ওকে এত বেশি ড্রাঙ্ক দেখার পর এখানে লুকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, তুমি আসলে কি চাও, তুমি কেন সবসময় শাওকে এত বেশি ড্রিঙ্ক করতে দাও? লু বলে আমি শাওকে অনেক বছর থেকে ভালোভাবেই চিনি, আর এটাও ভালো করে জানি শাও স্বাধীনভাবে থাকতে বেশি ভালোবাসে, যেটা ওকে তুমি কখনোই দিতে পারবে না। ফু তো প্রথম থেকেই লুয়ের উপরে অনেক রেগেছিল, আর লুয়ের এই কথাগুলো শোনার পর ও লুকে বলে দেয় এখন শাও আমার ওয়াইফ, তাই তুমি শাওয়ের কাছ থেকে দূরে থাকো। আর যখন এখানে লু জানতে পারে এরা দুজনে বিয়ে করে নিয়েছে তখন ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। পরের দিন সকালের সিন দেখানো হয় শাওয়ের ঘুমটা ভেঙে গিয়েছিল, কিন্তু প্রথমেই ওকে এখানে ফুয়ের কাছ থেকে অনেক বেশি বকা খেতে হয়। ফু ওকে বলছিল তুমি এত বেশি ড্রিঙ্ক কেন করো? শাও এটা ভালো করেই বুঝতে পারে ফু তার উপরে অনেকটাই বেশি রেগে রয়েছে, ওর সাথে ভালোভাবে কথাও বলছিল না। এই কারণে শাও তখন একটু মিষ্টি করে বলতে থাকে যে তুমি আমার উপরে এত বেশি রাগ কেন করে রয়েছো? আমার ফেক হাজব্যান্ড আমাকে বলো আমি কি করলে তুমি আর আমার উপরে রাগ করে থাকবে না, আমি তাই করব। এখানে ফু তখন ওর হাতে একটি ব্রেসলেট পরিয়ে দিয়েছিল, বলছিল এটা আমাদের ফ্যামিলি ব্রেসলেট, এইটা আমি তোমাকে পরিয়ে দিয়েছি, এটা তুমি কখনোই তোমার হাত থেকে খুলবে না, সবসময় তোমার হাতেই রাখবে, তাহলে আমি আর কখনোই তোমার উপরে রাগ করব না। ওই দিনই ফুয়ের সৎ মা ফুয়ের সাথে দেখা করতে এসেছিল ফের বিষয়ে এখানে ফুকে রাজি করানোর জন্য এসেছিল, কিন্তু তখন দেখতে পায় ফুয়ের হাতে ফুয়ের ওই ব্রেসলেটটি ছিল না। এই কারণে ফুকে বলে এইটা তোমার মা তোমাকে দিয়েছিল, আর এখন তুমি এটা কাকে দিয়েছো? যখন জানতে পারে এইটা দিয়েছে শাওকে, তখন ওর মা ভালো করেই বুঝতে পেরেছিল যে ফু এখন শাওকে সত্যিই লাইক করে। কোম্পানিতে আমরা দেখতে পাই শাওকে, এখানে শাওয়ের সাথে ফুয়ের সৎ মা দেখা করতে এসেছিল, বলছিল আমি জানি তোমরা দুজনে ফেক বিয়ে করেছো, কিন্তু ফুয়ের জন্য এটাই ভালো হবে ফেইকে বিয়ে করে নেওয়া, আর ও যদি এমনটি না করে তাহলে ওর বিজনেসের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, হতে পারে আমাদের কোম্পানিটা ব্র্যান্ড ক্রাফট হয়ে যাবে। আর আমি এইটাও জানি ফু তোমাকে এখন লাইক করে, তাই তো এই ব্রেসলেটটি তোমাকে দিয়েছে, আর তুমি যদি ফুকে একটুও
লাইক করে থাকো তাহলে এখান থেকে চলে যাও আর ওকে ডিভোর্স দাও। শাও এই কথাটি ফুকে বলার জন্য গিয়েছিল, কিন্তু ও দেখতে পায় ফু তো প্রথম থেকেই তাদের এই কোম্পানির জন্য অনেকটাই বেশি চিন্তিত ছিল, তাই এই কথাটি আর ফুকে বলতে পারে না। ও নিজেই ঠিক করে নিয়েছিল এখান থেকে চলে যাবে। আর সবকিছু ভাবার পর ও ফুকে বলেছিল, আমি চাই আমাদের দুজনের এই ফেক সম্পর্কটা ভেঙে দিই, আমি আর এইটা একদমই কন্টিনিউ করতে চাচ্ছি না। ফু বলে, কিন্তু এখন আমি এটা ভাঙতে চাচ্ছি না। এরপরেও শাও এখানে ফুয়ের দেওয়া ওই ব্রেসলেটটি খুলে রেখে দিয়েছিল। এরপরে বাড়িতে এসে সব জিনিসপত্রগুলো প্যাক করে নেয়। ফু এরপরেও অনেক চেষ্টা করেছিল শাওকে এখানেই রাখার, কিন্তু শাও ওর কোনো কথাই শুনছিল না। আর চলে যাওয়ার আগে এখানে ফুকে বলেছিল যেন নিজের খেয়াল রাখে। এইটা বলেও ফুয়ের বাড়ি থেকে চলে যায়। পরে শাও ওর নিজের বাড়িতে এসেছিল, যেখানে ওর মা আর ফ্রেন্ড তো ওকে দেখে অবাক হয়ে যায়। এরপরে শাও ওর ফেক বিয়ের কথা ওর মাকে বলেছিল। ওর মা এটা জানতে পেরে ইমোশনাল হয়ে যায় আর বলছিল এই সব কিছু আমার জন্যই হয়েছে, আমি যদি তোমাকে জোর না করতাম তাহলে তুমি কখনো এরকম কিছু করতে না। এবার এখানে শাওকে বোকা দিয়েছিল না, বরং শাওকে সাপোর্ট করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তখন ফুয়ের সৎ মাকে, যেখানে বলছিল আমি তো ওই মেয়েটিকে তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য 2 মিলিয়ন দিয়েছিলাম, আর দেখো এই কারণেই ও এখান থেকে চলে গিয়েছে। ফু বলে, আমি এই কথা বিশ্বাস করি না। তখন ওর মা ওকে অনেক জোরে একটি থাপড় মেরেছিল, বলছিল তোমার কি হয়েছে, শুধুমাত্র ওই সাধারণ একটি মেয়ের কারণে দেখো নিজের কিরকম অবস্থা করে রেখে দিয়েছো, আর ওই মেয়েটির কারণে কিনা তোমার বাবার কোম্পানিটাও তুমি এভাবে নষ্ট করে দেবে, তুমি এতটা বেশি খারাপ কিভাবে হতে পারো। এরপরে ফেই ফেই আবার ফুয়ের সাথে দেখা করে, ফুকে বলছিল তাকে বিয়ে করার কথা, কিন্তু ফু তার কথাগুলোতে আবারও কোনো কানে দিচ্ছিল না, যার কারণে ফেই ফেই বলে তুমি ভেবে দেখতে পারো আমি একমাত্র তোমার কোম্পানিকে বাঁচাতে পারি। এইটা বলে ও চলে গিয়েছিল। ফু বুঝতে পারে না ও এখন কি করবে। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই আবারও নতুন করে একটি জব পাওয়ার জন্য অনেক কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দিতে থাকে, আর এরকম ভাবে ও তো একের পর এক কোম্পানিতে যাচ্ছিল, যার কারণে ওর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আর নিজের পায়েও অনেকটাই বেশি ব্যথা পেয়েছিল। এরপরও পরের দিন আরো একটি কোম্পানিতে আসে, আর এখানে আসার পর ও জানতে পারে ওকে এখানে জব দেওয়া হয়েছে, কিন্তু স্যালারি অনেকটাই বেশি কম ছিল। এরপরেও শাও বলে ঠিক আছে আমি এই জবটি করব, ওর জন্য এটাও এখন দরকার ছিল, তাই এই জবটি করতে রাজি হয়। এরপর ওখান থেকে বাইরে আসে। প্রথম থেকে যেহেতু ওর পায়ে অনেক বেশি ব্যথা ছিল তাই ভালো করে হাঁটতে পারে না, নিচে পড়ে যায়। ওই সময় এখানে এসেছিল লু, ওকে এরকম ভাবে দেখতে পায় তাই ওর অনেক বেশি কেয়ার করতে থাকে। এখানে তারা দুজনে কথা বলছিল। কথা বলার এক পর্যায়ে শাও লুকে বলে আমি আর ফু আমরা দুজনে ফেক ম্যারেজ করেছিলাম, আর এই কথা জানার পর লু অনেকটাই খুশি হয়েছিল, ভাবছিল তাহলে ও এখনো শাওকে হারিয়ে ফেলেনি। এইভাবে আস্তে আস্তে সময় কাটতে থাকে আর শাও তার নতুন কোম্পানিতে ভালোভাবে জব করছিল। একদিন ও টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে এটাই বলা হচ্ছিল যে ফু তো এখন ফেই ফেই খেয়ে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবে। এই নিউজটি দেখার পর শাওয়ের মনটা খারাপ হয়ে গিয়েছিল। একটু পরে ওর সাথে আবার লু দেখা করতে আসে, আর লু আজকে ঠিক করেছিল এখানে শাওকে ওর মনের কথা বলে দেবে, তাই শাওকে বলেছিল আমি তোমাকে লাইক করি, কিন্তু শাও ওকে মানা করে দেয় যে আমি তোমাকে লাইক করিনি, আমরা দুজনে শুধুমাত্র ভালো ফ্রেন্ড। এই কথাটি শোনার পর লু যদিও কষ্ট পেয়েছিল, কিন্তু এরপরেও শাওকে বলে ঠিক আছে আমরা তাহলে দুজনে আগের মতন ফ্রেন্ডই থাকবো। আর তারা দুজনেই তখন খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল, যেটা আবার দূর থেকে কেউ একজন ছবি তুলে নেয়। পরের সিনে আমরা আবার শাওকে দেখতে পাই, ও রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, আর এখানে ও ভাবছিল আমি যে ফুয়ের জন্য যেরকমটা ফিল করি এটা আমার ফুকে সত্যি বলে দেওয়া উচিত। আর ও ঠিক করেছিল আজকেই ফুয়ের সাথে দেখা করবে, তাই এখান থেকে চলে গিয়েছিল। যখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে কেউ একজন ওকে কিডন্যাপ করে নিয়েছিল। এরপরে ফেই ফেইকে দেখানো হয় শাও আর লু, তারা দুজনে যে একে অপরকে জড়িয়ে ধরেছিল ওই ছবিটি এখানে ফুকে দেখায়, বলছিল দেখো ওই মেয়েটি তো অনেক বেশি হ্যাপি রয়েছে, তাহলে তুমি কেন শুধু শুধু ওর কথা ভাবছো, এর থেকে ভালো তুমি আমাকে বিয়ে করে নাও, আর কালকে তো আমাদের দুজনের এঙ্গেজমেন্ট। আমরা শাওকে দেখতে পাই ওই লোকটি শাওকে একটি জায়গায় কিডন্যাপ করে ওকে হাত পা বেঁধে রেখে দিয়েছিল, আর বলছিল যে কালকে যখন ওদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যাবে তখন তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দেবো, শুধুমাত্র ওদের এঙ্গেজমেন্টটা ভালোভাবে হয়ে যেতে দাও। আর এইদিকে ফু এই ছবিটি দেখার পরেও ও এখানে বিশ্বাস করে না, বলছিল আমি আজকে শুধুমাত্র একবার শাওয়ের সাথে দেখা করতে চাই আর ওর কাছ থেকে সবকিছু শুনতে চাই। ফেই ফেই বলে তুমি ওকে নিয়ে কোনো চিন্তা করো না, আর তুমি ওর সাথে তো আজকে দেখা করতে পারবে না, শুধুমাত্র কাল আমাদের এঙ্গেজমেন্টটা হয়ে যেতে দাও, এরপরে দেখবে ও চলে এসেছে। আমি চাই না আমাদের দুজনের এঙ্গেজমেন্টের ভিতরে কোনো সমস্যা হোক। তখন অনেকটাই রেগে যায় ফু ওর উপরে, বলছিল যে সত্যি করে বলো তুমি এখন কোথায় রেখেছো শাওকে, আমি শাওয়ের সাথে দেখা করতে চাই,
অনেকটাই রেগে যাচ্ছিল। এই কারণে আবার ফেই ফেই বলে, এত বেশি রাগ তোমার জন্য ভালো হবে না, তুমি এখন রেস্ট করো, কালকে আমাদের দুজনের এঙ্গেজমেন্ট রয়েছে। পরের দিন এদের এঙ্গেজমেন্টের সিন দেখানো হয়। আজকে এখানে অ্যানাউন্সমেন্ট করা হবে ফেই ফেই আর ফু তারা দুজনে একে অপরকে বিয়ে করছে এই কথাটি, যার কারণে অনেক মিডিয়াদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল। ফেই ফেই অনেক বেশি খুশি ছিল, কিন্তু তখনই হঠাৎ করে এইখান থেকে তো ফু এক দৌড়তে পালিয়ে গিয়েছিল শাওকে খুঁজে বের করার জন্য। আর অনেক খোঁজাখুঁজি করার পর ও শাওয়ের কাছে এসেছিল। শাওয়ের এরকম অবস্থা দেখে নিজেই কান্না করে দেয়। শাওকে বলছিল আমি আসতে অনেকটাই বেশি দেরি করে ফেলেছি। এখানে তারা দুজনেই একে অপরকে নিজেদের মনের ফিলিংসের কথাটি বলে দিয়েছিল। আর অন্যদিকে এখানে ফেই ফেই যেহেতু শাওকে কিডন্যাপ করিয়েছিল তাই ওকে পুলিশ নিয়ে গিয়েছিল। এরপরে আমরা 2 মাসের পরের একটি সিন দেখতে পাই, যেখানে এরা দুজনে এদের ওয়েডিং ড্রেসটা ট্রায়াল দিতে এসেছিল। দুজনেই অনেক বেশি খুশি ছিল আর তারা দুজনে আবার একদম রিয়েল ভাবে বিয়ে করে নিয়েছিল। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।